আমাদের সামনে কথা বলতে এসেছি দেশের ৮ বিমানবন্দরে রেড অ্যালার্ট নেপথ্যে কি বড় কোনো ষড়যন্ত্র? দর্শক, আমরা এমনটাই আশা করেছিলাম যে এমনটাই হবে। ইউনূসের 18 মাসের দুঃশাসনে বাংলাদেশকে জঙ্গিবাদ বা জঙ্গিদের প্রতিষ্ঠিত করবার একটি অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল এবং জঙ্গিদের দ্বারাই কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এই জঙ্গি নেতা বলতে পারেন একদম আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল জামাতের পৃষ্ঠপোষকতায়, জামাতের সহযোগিতায় বাংলাদেশের পতন করা হয়েছে। আওয়ামী লীগের পতন মানে বাংলাদেশের পতন। আমি আওয়ামী লীগ করা লাগবে না, আমি এগুলো কথা বলছি, এগুলো কথা বলি দেখে বিরুদ্ধ শক্তি আমাকে আওয়ামী লীগ বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আওয়ামী লীগ ছাড়া আমার স্বাধীনতা মুক্তিযুদ্ধের পাহারাদার আমি আর কাউকে দেখি না। কাজে আমি যদি আওয়ামী লীগ হয়ে যায় তাতে আমার কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। আমার মুক্তিযুদ্ধকে যে পাহারা দেবে, আমার বাংলাদেশকে যে পাহারা দেবে, আমি তার জন্য কথা বলবো। যাই হোক, যেটি বলছিলাম যে আজকে এমন অবস্থা যে আওয়ামী লীগের পতন ঘটানো, আমি বারবার এই কথাটা বলি যে তাদের একটা চূড়ান্ত লক্ষ্য ছিল রাষ্ট্র ক্ষমতা দখল করা। কিন্তু রাষ্ট্র ক্ষমতা ইউনূসের মাধ্যমে, ইউনূসকে দিয়ে 18 মাস বা 1.5 বছর দখল করেছিল, কিন্তু নির্বাচনের মাধ্যমে, একটা পাতানো প্রহসনের নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র ক্ষমতা দখল করবার কথা ছিল। কিন্তু সেটি বহু রাজনৈতিক সমীকরণে ফেল হয়ে গেছে। এই ফেল যখন হয়ে গেছে তখন আবারও তারা পরীক্ষায় একবার ফেল করলে আবার রিপিট পরীক্ষায় বসতে চায় পরীক্ষার্থী। ঠিক তেমনি এই জামাত জঙ্গি গোষ্ঠী আবারও পরীক্ষায় বসতে চাইছে, আবারও রাষ্ট্র ক্ষমতা দখল করবার পায়তারা করছে। এবং যার কারণে জামাত নিজে, সরাসরি রাজনৈতিক দল জামাত নিজেদের ব্যানারে না করে ওই যে তাদের সহযোগী যে জঙ্গি সংস্থাগুলো আছে, সংগঠনগুলো আছে, সেই সংস্থা সংগঠনগুলোকে দিয়ে দেশকে একটা অস্থির করার পায়তারা করছে। আর তারই অংশ হিসেবে আজকে আমরা বেশ কিছুদিন যাবৎ শুনছি যে এখানে রেড অ্যালার্ট, ওখানে রেড অ্যালার্ট। আজকে বাংলাদেশের 8টি বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আপনি চিন্তা করুন, বাংলাদেশে জঙ্গি হামলার শঙ্কা আছে, এইটা যদি বহির্বিশ্ব জানে যে বিমানবন্দরে জঙ্গি হামলা হতে পারে, তাহলে এক প্রকার আপনি বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। বাংলাদেশে কোনো উন্নয়ন হবে? বাংলাদেশে কোনো বিদেশি সাহায্য আসবে, সহযোগিতা আসবে, বিদেশি বিনিয়োগ আসবে? ইউনূসের 1.5 বছরে এমনিতেই বিনিয়োগ শূন্য। আজকে বাংলাদেশকে আরো আরো গর্তে, অন্ধকারে ঢুকে দেবার জন্য, নিয়ে যাবার জন্য সকল প্রচেষ্টা চলছে। দেশের নিরাপত্তা ব্যবস্থায় হঠাৎ করে বড় ধরনের নাড়াচড়া আপনারা খেয়াল করছেন, বেশ কয়েকদিন ধরে গণমাধ্যমে আসছে। রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের গুরুত্বপূর্ণ 8টি বিমানবন্দরে জারি করা হয়েছে উচ্চ মাত্রার সতর্কতা বা হাই অ্যালার্ট। শুধু বিমানবন্দরই নয়, জাতীয় সংসদ ভবন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো এখন কড়া নজরদারিতে। কেন এই হঠাৎ সতর্কবার্তা? গোয়েন্দাদের হাতে আসা চাঞ্চল্যকর তথ্য কি? আমরা এই বিষয়টা নিয়ে এর আগেও কমপক্ষে 2-3টি কন্টেন্টে আলাপ করেছি, কিন্তু আবারও আলাপ করছি। আলাপ করার মূল উদ্দেশ্য জনসচেতনতা। আপনি, আমি, আমাদেরকে সতর্ক থাকতে হবে। খবরের শুরুতেই আসা যাক বিমানবন্দরের পরিস্থিতির দিকে। সিভিল এভিয়েশন বা বেবিচক সূত্র নিশ্চিত করেছে যে পুলিশ সদর দপ্তর থেকে একটি সতর্কতামূলক চিঠি পাওয়ার পরপরই দেশের 8টি বিমানবন্দরের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। শাহজালাল বিমানবন্দরের অ্যারাইভাল এবং ডিপার্চার উভয় ক্ষেত্রে এখন চলছে কঠোর তল্লাশি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক জানিয়েছেন, যদিও বিমানবন্দরগুলো সব সময় নিরাপত্তা বলয়ে থাকে, তবে এই বিশেষ চিঠির পর নজরদারি সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে। কোনো কিছু সামান্য অস্বাভাবিক দেখা মাত্রই তাৎক্ষণিক রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। বিশেষ করে বিমানবন্দরে প্রবেশ করা প্রতিটি যানবাহন এখন পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হচ্ছে। যদিও বেবিচক বলছে এখন পর্যন্ত সরাসরি কোনো হামলার ঘটনা ঘটেনি, তবুও আগাম সতর্কতা হিসেবে এই ব্যবস্থা। দর্শক, এই সতর্কতার পর সাধারণ মানুষের মনে দানা বাঁধছে নানা প্রশ্ন। কিছুদিন আগে সাবেক ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছিলেন যে দেশে আসলে কোনো জঙ্গি নেই। তিনি অভিযোগ করেছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে জঙ্গি নাটক সাজানো হতো। তার এই মন্তব্যের পরপরই যখন বেশ কয়েকজন জঙ্গি ধরা পড়লো এবং এখন হামলার হুমকি এলো, তখন জনমনে ধোঁয়াশা তৈরি হওয়া স্বাভাবিক। অনেকেই মনে করছেন বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী কি পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্পষ্ট জানিয়েছে যে কোনো উগ্রবাদী তৎপরতা রুখে দেওয়ার পূর্ণ সক্ষমতা তাদের রয়েছে। হ্যাঁ, এটি সত্য কথা। এই যে নির্বাচনের মাধ্যমে যেভাবেই হোক একটা প্রহসনের মাধ্যমে একটি গোষ্ঠীকে বা একটি দলকে ক্ষমতায় বসানো হয়েছে, এই ক্ষমতাসীন সরকারটিকে বেকায়দায় ফেলানোর অবশ্যই একটি পায়তারা আছে। কারণ আমি শুরুতেই বলেছি, জঙ্গি গোষ্ঠীর লক্ষ্য কিন্তু পূরণ হয় নাই। তারা লক্ষ্য পূরণ করবার জন্য এই সরকারকে যে কোনো ভাবে ফেলাই দেবার
চেষ্টা করবে। সেই চেষ্টাটারই অংশ এই জঙ্গি হামলার আশঙ্কা। এই যে সতর্ক বার্তাটি জারি করা হয়েছে, এই পুরো সতর্ক বার্তার মূলে রয়েছে ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বকর ওরফে আবু মোহাম্মদ নামে এক উগ্রবাদী সদস্যের গ্রেপ্তার। একজন উগ্রবাদীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং তারই তথ্যের ভিত্তিতে এই রেড অ্যালার্ট। গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে সে কিছু ভয়ঙ্কর তথ্য দিয়েছে। গোয়েন্দা সূত্র বলছে এই উগ্রবাদী চক্রের মূল মাস্টারমাইন্ড বর্তমানে অবস্থান করছেন তুরস্কে। সেখান থেকেই মূলত হামলার পরিকল্পনা সাজানো হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো সাম্প্রতিক একটি বিশেষায়িত ইউনিটের প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন লস্করি তায়েবা এবং তেহরিকি তালেবান পাকিস্তানের এজেন্টরা বিভিন্ন ছদ্মবেশে বাংলাদেশে প্রবেশ করছে। আপনারা জানেন লস্করি তায়েবা একটি সালাফি জিহাদি সংগঠন এবং টিটিপি মূলত আফগান পাকিস্তান সীমান্ত এলাকায় সক্রিয় একটি দেওবন্দি উগ্রবাদী গোষ্ঠী। এদের এজেন্টদের বাংলাদেশে আসা এবং দেশীয় উগ্রবাদের সাথে তাদের সংযোগ নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বড় চ্যালেঞ্জ। পুলিশ সদর দপ্তরের চিঠিতে আরও একটি ভীতি জায়গা নিয়ে তথ্য উঠে এসেছে। গ্রেপ্তারকৃত সামির সাথে সেনাবাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। তাদের মূল টার্গেট হতে পারে জাতীয় সংসদ ভবন, পুলিশ ও সেনাবাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং শাহবাগ চত্বরের মতো জনবহুল স্থান। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও তাদের থাকতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। আমরা এটি নিয়ে আলাপ করেছি, কিন্তু আবারও যখন বিমানবন্দরগুলো রেড অ্যালার্টের আওতায় এলো তখন কিন্তু বিষয়টা খুব স্বাভাবিকভাবে দেখবার সুযোগ নেই। যার কারণে আবারও আলাপ করতে এলাম, জনগণকে সচেতন করতে এলাম। জনগণ সচেতন থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এরই মধ্যে তথাকথিত জুলাই গণঅভ্যুত্থান বা জুলাই ষড়যন্ত্রের সময়ে কারাগার থেকে পালিয়ে যাওয়া 9 দুর্ধর্ষ জঙ্গির হদিশ এখনো মেলেনি। ইউনূস সরকার চলে গেছে, বিএনপি সরকারের 3য় মাস চলছে, এখনো পর্যন্ত কিন্তু এই জঙ্গিদের গ্রেপ্তার করে জেলে ভরবার কোনো প্রচেষ্টা দেখছি না। আমরা সরকারকে অন্যদিকে ব্যস্ত থাকতে দেখছি। আপনি জঙ্গি দমন করুন, আপনি কর্মসংস্থান করুন, আপনি অর্থনীতি পুনরুদ্ধার করুন, সেগুলোতে আপনি জনসমর্থন পাবেন। কিন্তু এই যে কার্ড নিয়ে যে মাতামাতি, এটিতে কিন্তু আপনার জনসমর্থন হারিয়ে যাচ্ছে। উল্টো এই জঙ্গিদের দ্বারা আপনার সরকার, আমি সরকার প্রধান তারেক রহমানকে বলছি, আপনার সরকার কিন্তু হুমকিতে আছে। প্রায় 2 বছর হতে চললেও এই 9 জঙ্গি কোথায় আছে, কি করছে, কেউ তা জানে না। বিশেষজ্ঞরা বলছেন এই নিখোঁজ জঙ্গিরাই হয়তো ভেতরে ভেতরে সংগঠিত হয়ে এই নতুন হামলার ছক আঁকছে। দর্শক, দেশের নিরাপত্তা আমাদের সবার কাম্য। আর্ড বিমানবন্দরে জারি করা এই হাই অ্যালার্ট আমাদের মনে করিয়ে দেয় অদৃশ্য শত্রু যে কোনো সময় আঘাত হানতে পারে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং সাধারণ মানুষের সচেতনতা থাকলে যে কোনো বড় বিপর্যয় এড়ানো সম্ভব। এজন্যই সাধারণ মানুষের সতর্ক থাকতে হবে, সরকারের সতর্ক থাকতে হবে। আমি বলবো ইমিডিয়েট সরকারের অন্য সব কর্মকাণ্ড স্বাভাবিকভাবে চলতে দিন। অতি বাড়াবাড়ি করবেন না। অতি বাড়াবাড়ির পর্যায়ে কিন্তু বাংলাদেশ নেই। অতি বাড়াবাড়ি করে ধরুন প্রতিপক্ষকে আমি শেষ করে দেব। আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন বাংলাদেশে এই মুহূর্তে প্রধান সমস্যা কি, আমি বলবো উগ্রপন্থা দমন। যে উগ্রপন্থা আজ থেকে প্রায় 2 বছর আগে 2024 সালের অগাস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল, সেই উগ্রপন্থায় আজকে বিএনপি সরকারের পতন ঘটাবে যে কোনো মুহূর্তে। আমি বারবার বলি আওয়ামী লীগ দীর্ঘ সময় পেয়েছিল, 15.5-16 বছর, তারপরে পতন ঘটিয়েছে। বিএনপিকে কিন্তু তারা 16 মাসও সময় দেবে না। এটি মাথায় রেখে বিএনপির চলতে হবে। আরেকটি কথা, যে বিএনপি কাদের সঙ্গে চলছে, এই জঙ্গি জামাতদের সাথে চলছে। কিন্তু এই জঙ্গি জামাতদের সাথে যদি চলে, এই জঙ্গি জামাতই বিএনপির পতন ঘটাবে। কাজে বিএনপির শুভবুদ্ধির উদয় হওয়া উচিত। বিএনপি সরকারের যে জঙ্গি জামাত সঙ্গ ত্যাগ করতে হবে, প্রয়োজনে কঠোর হস্তে তাদের দমন করতে হবে। নইলে পতন কিন্তু শুধু পতন না, আরো অনেক কিছু কেউ ঠেকাতে পারবে না। আমি এই জায়গায় একটা পরামর্শ দিতে চাই যে বাংলাদেশের ইতিবাচক দল, আমি বিএনপিকে ইতিবাচকতার জায়গায় ধরতে চাই, আওয়ামী লীগকে ইতিবাচক ধারায় ধরতে চাই। বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতি যদি, অর্থাৎ ইনক্লুসিভ রাজনীতি যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয়, বিএনপি যদি এই কাজটি না করে, তাহলে বাংলাদেশের কপালে দুঃখ আছে, বিএনপির কপালেও দুঃখ আছে। বিএনপির কাজ হবে ইমিডিয়েট আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর উন্মুক্ত করা, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো। নইলে একা একা এই জঙ্গিবাদ দমন করতে পারবেন না। এবং আওয়ামী লীগ, আমি অন্ততপক্ষে আমার মাইন্ড সেট আপ থেকে এটি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আওয়ামী লীগ আপনার কোনো বিরক্তির বা ডিস্টার্বের কোনো কারণ হবে না। আপনি যতই প্রহসনের নির্বাচনে ক্ষমতায় আসুন না কেন, আওয়ামী লীগ হঠাৎ করে আপনাকে ডিস্টার্ব করবে না। আপনি আওয়ামী লীগের রাজনীতি উন্মুক্ত করে দিন যে কোনো মূল্যে। এবং জঙ্গিরা যদি আওয়ামী লীগের রাজনীতি ঠেকাতে আসে, সেই জঙ্গিদের দমন করুন, আওয়ামী লীগের সাথে নিয়ে দমন করুন, তাহলেই সুরক্ষা পাবেন। এছাড়া বাংলাদেশ বাঁচবে না, আপনারাও বাঁচবে না, বারবার বলছি। কাজেই সেই অনুযায়ী চলুন, নইলে আপনার কপালে দুঃখ আছে, আমাদের কপালে দুঃখ আছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।